আজ হঠাৎ বড় আপু আর দুলাভাইয়ের সাথে রেস্টুরেন্টে খেতে এসে নিজের প্রাক্তন প্রেমিককে দেখে থমকে গেলাম। আজ 2 বছর পর দেখলাম মানুষটাকে। আচ্ছা, মারুফ কি আমায় ভুলে গেছে? আমার মতো কি মারুফেরও মনে পড়ে একসাথে কাটানোর আমাদের সেই পুরনো স্মৃতিগুলো? ওর কি একবারও মনে পড়ে না আমার কথা? কি সুন্দর হেসে হেসে কথা বলছে পাশে থাকা মেয়েটার দিকে। মেয়েটা ভালোভাবে দেখে আরও থমকে গেলাম। এই তো সেই মেয়ে যার জন্য আমাদের ব্রেকআপ হয়েছিল। তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। তখন তো খুব বলেছিল মেয়েটার সাথে ওর অমন কিছু নেই। তাহলে এখন কেন দেখছি? কি গো শালি সাহেবা, তুমি এমনভাবে ওদিকে কি দেখো? দুলাভাইয়ের ডাকে মারুফের থেকে চোখ সরিয়ে নিলাম সন্তর্পণে। মনের মাঝে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। শরীর বেয়ে ঘাম বের হচ্ছে টেনশনে। না, এমনি রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখছিলাম আর কি। ও আচ্ছা, তাই বলো। আমি তো ভাবলাম কাউকে দেখে থমকে গেলা। ভাইয়ের কথাটা শুনে আকস্মিক চমকে গেলাম। না ভাইয়া, কাকে দেখে থমকে যাব আবার? আচ্ছা বাদ দাও, কি খাবে সেটা বলো। আপনি আর আপু একটা অর্ডার করুন না। আরে ওকে জিজ্ঞেস করছো কেন? ও তো আজ কাচ্চি খাবে, তাই না রে রিপ্তি? কাচ্চির কথাটা শুনে আবার মারুফের কথা মনে পড়ে গেল। ওর সাথে বাহিরে কোথাও খেতে গেলেই আমার খাবার ধরা বাঁধা ছিল কাচ্চি। সবার অগোচরে মারুফের দিকে তাকিয়ে দেখলাম সেও আরামে কাচ্চি খাচ্ছে। আচ্ছা, ওর তো কাচ্চি পছন্দ ছিল না, তাহলে খাচ্ছে কেন? সময়ের ব্যবধানে কি তাহলে সব কিছু বদলে গেছে? না আপু, আমি কাচ্চি খাবো না। আমার জন্য 1 কাপ কফি অর্ডার করো শুধু। আমার কথাটা শুনে আপুর মুখটা হাঁ হয়ে গেল। অবাক হয়ে খানিকটা জোরে শুধায়, এই সবুজ, আমার হাতে চিমটি কাটো তো। এ কি সত্যি আমাদের রিপ্তি নাকি? যে মেয়ে কাচ্চি লাভার, সে মেয়ে কিনা কাচ্চির অফার পেয়েও খাবে না। আপুর কথা শুনে খানিকটা বিরক্ত হলাম। এভাবে চেঁচিয়ে বলার কী আছে? মারুফের পানে চোখ যেতেই দেখলাম সে চেয়ে আছে একধ্যানে আমার দিকে। ওই চোখে যেন কি একটা ছিল। আমি চোখ সরিয়ে নিয়ে আপুকে খানিকটা জোরেই বললাম, সব পছন্দ সবসময় একসাথে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। আগে কাচ্চি ফেভারিট থাকলেও আজ থেকে ওটা অপছন্দের তালিকায়। কথাটা বলে আবার মারুফের দিকে চেয়ে দেখলাম সে সবেই কাচ্চি মুখে দিতে যাচ্ছিল। কি ভেবে যেন সেটা মুখের সামনে নিয়ে আবার প্লেটে রেখে দিল। দুলাভাই এবার আপুকে শুনিয়ে বলল, আহা, এভাবে জোরে কেউ বলে নাকি? রিপ্তি যেহেতু খাবে না, তাহলে এভাবে বলার কী আছে? কথাটা বলে সবুজ ওয়েটারকে ডেকে 1 কাপ কফি আর চিকেন ফ্রাই অর্ডার করলো। এর মধ্যে দুলাভাইয়ের একটা কথা শুনে চমকে গেলাম। যখন দুলাভাই মারুফকে ডেকে বলল, কি গো মারুফ, এখনও ওই টেবিলে বসে থাকবে নাকি এখন তো এদিকে আসো? দুলাভাইয়ের এমন কথা শুনে মারুফের দিকে চেয়ে দেখি মেয়েটার হাত ধরে এদিকে এগিয়ে আসছে। সে যতই এগোচ্ছে ততই আমার হৃৎপিণ্ডে ধুকপুকনিটা ক্রমশ বেড়ে চলেছে। স্থিরভাবে বসেও থাকতে পারছি না। মারুফ মেয়েটাকে এনে আমাদের পাশে থাকা চেয়ারটাতে বসে পড়ল। আমি মাথা নিচু করেই রইলাম। দুলাভাই মারুফের সাথে থাকা মেয়েটাকে দেখিয়ে বলে, এই মেয়েটা কে হয় তোমার? আমার ফুপির মেয়ে, আমাদের সাথেই থাকে। ও, তার মানে তোমার বোনও? মারুফ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। ছি মারুফ, তুমি আজও মিথ্যা বলছো। ও তোমার কি আদৌ বোন হয়? কথাটা বলতে চেয়েও বলতে পারলাম না, মনের ভিতরেই রেখে দিলাম। আরে ভাইয়া, দেখো এই তো রিপ্তি আপু। এই আপু, তুমি কই চলে গেছিলা? জানো ভাইয়া কতটা ডেসপারেট হয়ে গেছিল তোমার জন্য। ওয়েটার খাবার নিয়ে চলে আসলে এতক্ষণ নিচু করা মাথা উঁচু করে কফিটা নিয়ে মুখে তুলতে নিলে হঠাৎ মেয়েটার এমন একটা কথা শুনে মুখ থেকে কফি বের হয়ে গেল। খানিকটা গলায় আটকেও গেল। কেসে উঠলাম। মারুফ বসে থাকা উঠে তাড়াতাড়ি করে আমার কাছে এসে মাথায় পিঠে হালকা থাপড়ালো। হাতের কফির গ্লাসটা টেবিলে রেখে হাঁটু গেড়ে বসে বলে, দেখে শুনে খেতে পারো না ইডিয়েট? এক্ষুনি তো অঘটন ঘটাতে। এখন আর তুমি সেই আগের মতো বাচ্চা নয়, বুঝলে? মারুফের কথা শুনে মারুফের থেকে নিজের হাতগুলো সরিয়ে এনে খানিকটা সরে বসলাম। মারুফ বসা থেকে উঠে দাঁড়িয়ে খানিক সময় আমার দিকে চেয়ে আবার নিজের জায়গায় গিয়ে বসলো। দুলাভাই ফোন বের করে কাউকে ফোন করে জিজ্ঞেস করলো তারা কত দূর। সেটা শুনে দুলাভাইকে জিজ্ঞেস করলাম, কারা কত দূর? আমার শাশুড়ি আর শ্বশুরমশাই কত দূর ফোন করে সেটাই জিজ্ঞেস করলাম। অবাক হয়ে বললাম, কেন, আব্বু আম্মু
কই যাইতেছে? কোথাও যাচ্ছে না তারা, আসতেছে। কোথায় আসতেছে? আমরা যেখানে বসে আছি সেইখানেই। আব্বু আম্মু এখানে আসছে। কে? পুরো কথা শেষ করতে না দিয়ে আপু বলে ওঠে, এই তুই চুপ কর তো রিপ্তি এখন। তা মারুফ, তোমার বাবা মা কত দূর? এই 5 মিনিটের মধ্যে চলে আসবে। এখানে কি হচ্ছে বুঝতেছি না। মারুফের বাবা মা আসছে আর আমার বাবা মাও। আমি আর এ ব্যাপারে মাথা না ঘামিয়ে চুপ করে বসে রইলাম আর ভাবতে লাগলাম, আচ্ছা মেয়েটা তখন আমায় ওটা কি বলল? আমার জন্য মারুফ ডেসপারেট হয়ে গেছিল কেন? এই তো 3 বছরের সম্পর্কের ইতি ঘটিয়েছিলাম। 2 বছর আগে কলেজে থাকাকালীন একদিন হঠাৎ এই মানুষটা কলেজের মাঠে হাঁটু গেড়ে প্রপোজ করে বলেছিল। সেদিন কিছু না বলেই চলে গেছিলাম। এরপর রোজ বিভিন্নভাবে বোঝাতো আমায় ভালোবাসে, কখনো ফুল এনে তো কখনো পিছু পিছু ঘুরে। যেখানেই যেতাম পিছু পিছু চলে যেত, কিন্তু কখনো কথা বলতো না। এভাবেই হঠাৎ একদিন আমি নিজেই বলে উঠলাম মারুফকে, এই আপনি আমার পিছু পিছু ঘুরেন কেন? সমস্যা কি আপনার? আমার সমস্যা শুধু তুমি। তার এমন সোজাসাপটা জবাবে ভড়কে গেলাম। আপনার সমস্যা আমি? মানে? মানে খুবই সিম্পল। তোমার এই মথামোটা মাথায় ঢুকে না ইডিয়েট। একটা ছেলে কেন এভাবে একটা মেয়ের পেছন ঘুরে? সেদিনও তেমন কোনো কিছু না বলে চলে এসেছিলাম। এভাবেই চলতে চলতে 5 মাসের মাঝে স্বীকার করে ফেলি, ইয়েস, আই লাভ হিম। তার ছোট্ট ছোট্ট কেয়ারিংগুলোর, রোজ হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকা, ফোন দিয়ে খোঁজ নেওয়া। ফোন নাম্বারটা আমার এক ফ্রেন্ডের থেকে কালেক্ট করেছিলাম। আমি তার প্রেমের সাতকাহনের প্রেমে পড়ে গেছি। আমাদের সম্পর্কে যখন 3 বছর, একদিন রাস্তার মোড়ে খোলা মাঠে বিকেল হাওয়ায় হাঁটছিলাম। হাঁটার মাঝে হঠাৎ খেয়াল করি একটা মেয়ে মারুফকে জড়িয়ে আছে। লাইফের সবচেয়ে কষ্টকর মুহূর্ত ছিল। ঘটনাটা দেখা মাত্রই দৌড়ে তাদের কাছে চলে গেছিলাম, কিন্তু মেয়েটার আর মারুফের কথা শুনে আর তাদের সামনে যেতে পারিনি। তাদের কথোপকথনটা এমন ছিল, চিন্তা করিস না মায়েরা, আমি আছি তো তোর জন্য, সব সময় তোর পাশে থাকবো আমি। তুমি পাশে আছো দেখেই তো ভরসা পাচ্ছি, তা না হলে তো কবেই মরে যেতাম। মারুফ মেয়েটাকে নিজ থেকে ছাড়িয়ে বলল, খবরদার এসব কথা ভুলেও মাথায় আনবি না, তোর জন্য তো আমি আছি। আর একটু সহ্য কর, কয়েকদিনের মধ্যেই আমাদের বাসায় নিয়ে আসবো তোকে। এই কথাগুলোই ছিল আমাকে শেষ করে দেবার জন্য। আর ধৈর্য হয়নি শোনার। ছুটে কাঁদতে কাঁদতে চলে এসেছিলাম হোস্টেলে। সেদিন খুব কেঁদেছিলাম। এরপর কয়েকদিন হোস্টেল থেকে বের হইনি। রোজ মারুফ ফোন দিত, কিন্তু রিসিভ করতাম না। হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকতো। জানালার আড়াল থেকে দেখতাম, তবুও সামনে যেতাম না। গার্লস হোস্টেল থাকায় ভেতরে আসতে পারতো না। এর মধ্যে একদিন মারুফের ফোন রিসিভ করলাম আর না পেরে। এত ফোন দিত যা বলার বাহিরে। তাই রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে ভেসে আসে, এই তোর সমস্যা কি? তুই আমার ফোন রিসিভ করছিস না কেন? তোর সাহস বেড়ে গেছে খুব। আমি যদি হোস্টেলে জাস্ট একবার ঢুকতে পারতাম তাহলে চড়িয়ে তোর গা লাল করে ফেলতাম। বেয়াদব মেয়ে, এখনও চুপ আছিস কেন? কিছু বল। একটা তপ্ত শ্বাস ফেলে বললাম, আপনি যে আমায় এভাবে ঠকাবেন, বিলিভ মি, আমি কল্পনাও করতে পারিনি। আপনি আমার সাথে চিট করছেন। কী সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? আমি কিসের চিট করেছি তোমার সাথে? আপনি বুঝতে পারছেন না? সেদিন মাঠে মেয়েটাকে জড়িয়ে ধরেছিলেন, তার জন্য আপনি আছেন, তার কিছু হতে দেবেন না, তাকে আপনার বাসায় নিয়ে যাবেন। কি? কাকে বলছো এসব? ওয়েট ওয়েট, তুমি কি গত সপ্তাহের কথা বলছো? হ্যাঁ। আরে পাগল, ও তো আমার বোন। মারুফের কথা শুনে রিপ্তি তাচ্ছিলের হাসি দিয়ে বলে, এটা আমার ভালো করেই জানা আছে, সবাই এটাই বলে। সে যাই হোক, আপনি আর আমায় ফোন দেবেন না, ভালো থাকবেন আর আমায়ও ভালো থাকতে দেবেন। এই ছিল লাস্ট কথা তার সাথে। সেদিন চলে এসেছিলাম হোস্টেলে ছেড়ে নিজ বাসায়, সাথে সিমটাও ফেলে দিয়েছিলাম। আপু হাত ধরায় কল্পনা থেকে বেরিয়ে আসলাম। সামনে তাকাতেই 4টি মুখ দেখতে পেলাম, 2টি মুখ পরিচিত আর 2টি অপরিচিত। আপুর দিকে তাকিয়ে কিছু বলতে নিলেই আপু বলে ওঠে, এই হচ্ছে তোর শ্বশুর আর শাশুড়ি মা, বুঝলি? কথাটা শুনে অবাক হই। মানে কি বলছো তুমি আপু? তোমরা কি আমার বিয়ে দিতে চাচ্ছ? হ্যাঁ। কেন, পাত্র হিসেবে কি মারুফকে তোমার পছন্দ হয়নি নাকি? মাথাটা কি তোমার পুরো গেছে আপু? এই লোককে চিনি না জানি না, তার সাথে বিয়ে ঠিক করে ফেলতেছ? সত্যি চিনিস না মারুফকে তুই? তাহলে
সেদিন ড্রয়ার খুলে কার যেন ছবি দেখছিলাম, কাকে নিয়ে যেন ডায়েরি ভরা রচনা দেখলাম। কথাটা কর্ণকুহর হতে বলে উঠলাম, তুমি জানো না কারো জিনিস না বলে ধরতে নেই? ধরেছ কেন ওসব? আরে আসছে আমার প্রাইভেসি, একদম কথা বলবি না। না জেনে না শুনে শুধু শুধু ছেলেটাকে কষ্ট দিচ্ছিস, এখন একদম চুপ হয়ে থাকবি। বাবা মা টুকটাক কথাবার্তা বলছে ওনাদের সাথে, এর মধ্যে মারুফ বলে ওঠে, আমার বাবাকে, আঙ্কেল বিয়ের ডেট ফিক্সড হওয়ার আগে আমি একটু আলাদা করে রিপ্তির সাথে কথা বলতে চাই। হ্যাঁ বাবা, কেন নয়, যাও বাইরে বাগানটাতে গিয়ে কথা বলে দুজনে, ততক্ষণ আমরা কথাবার্তা বলতে থাকি। মারুফ হ্যাঁ জানিয়ে আমার সামনে এসে হাত বাড়িয়ে দেয়। আপু খোঁচা মেরে চোখের ইশারায় শাঁসায়। আমি মারুফের হাত না ধরেই একা উঠে চলে আসি বাহিরে। মারুফ খানিক ঘেঁষে চলে আসে পিছন পিছন। বাগানে এসে দাঁড়িয়ে আছে রিপ্তি। পেছন থেকে মারুফ রিপ্তির হাত ধরে। রিপ্তি ছাড়াতে নিলে মারুফ রিপ্তির ঠোঁটে হাত দিয়ে বলে, আর একটা কথাও বলবে না। এই 2 বছর খুব পুড়িয়েছ জানো। এই একটা বছর তোমার পরিবারকে মানাচ্ছিলাম। কি পরিবার বাপরে, দিতেই চাচ্ছিল না তোমায়। খুব কষ্ট করে মানিয়েছি। মারুফের কথা শুনে রিপ্তি ভ্রু কুঁচকে বলে, মানাতে কে বলেছে? আপনার না প্রেমিকা আছে? বলছি না হোস, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। কেন তোমায় বলেছিলাম ও আমার বোন হয়। আমার ফুপি মারা যাবার পর আমার আঙ্কেল আরেকটা বিয়ে করে সেই দ্বিতীয় বউয়ের বউ নীলাকে সহ্য করতে না পেরে অনেক নির্যাতন করত। আর আমার আঙ্কেলও তার বউয়ের সাথে তাল মেলাতো। একদিন তো গরম পানি লিমার হাতে ঢেলে দিচ্ছিল। মেয়েটা পাগলের মতো ছটফট করেছিল, কিন্তু একটা ওষুধ তো থাক, মলমও লাগাতে দেয়নি মেয়েটাকে। সেদিন অনেক রেগেছিলাম। অনেক কথা শুনিয়ে পুলিশ নিয়ে লিমাকে আমাদের বাসায় নিয়ে আসি। এমনি গেলে তো আর দিত না লিমাকে। আর তুমি কি না ভাই বোনের সম্পর্কটাকে এসব বানিয়ে দিলে। তার উপর আমার পুরো কথাও শুনলে না। মারুফের কথাগুলো শুনে চমকে উঠে রিপ্তি। মেয়েটার সম্পর্কে না জেনেই কত কিছু ভেবে ফেলেছিল। কত বড় ব্লান্ডার করে ফেললো সে। সেদিন যদি ভালো করে কথাগুলো শুনতো তাহলে হয়তো এই 2 বছর নিজেকে কষ্ট পেতে হতো না। নিজেকে কঠোর রেখে বলে, তা আপনি আমার পরিবারের খোঁজ পেলেন কোত্থেকে? মারুফ চুলগুলোর মাঝে হাত নাড়িয়ে বলে, তোমার দুলাভাই আর আমি এক অফিসেই জব করি। সবুজ ভাই আর আমার সম্পর্ক অনেক ফ্রেন্ডলি। তিনি একদিন কথার ছলে জিজ্ঞেস করে, আমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? সেদিন মানিব্যাগ থেকে তোমার ছবিটা দেখিয়ে বলেছিলাম, এই মেয়েটা আমার সব সুখ নিয়ে পালিয়েছে, এখন খুঁজছি এই সুখ সন্ধানে। সবুজ ভাই সেদিন তোমার পিক দেখে বলে, তুমিই কি তাহলে সেই মারুফ যার কথা আমার স্ত্রী আমায় বলেছিল? ঠিক বুঝলাম না, আমার কথা আপনার স্ত্রী কেন বলবে? আমার স্ত্রী একবার বলেছিল আমার শালি নাকি রোজ কাকে নিয়ে ডায়েরি লিখে। আপনার শালিকে যার ছবি দেখালে সে বিশ্বাস করো, সে যে এক মুহূর্ত ছিল তা বলে প্রকাশ করার নয়। সেদিনই ছুটে যেতে চেয়েছিলাম তোমার বাসায়, কিন্তু সবুজ ভাই যেতে দেয়নি, বলেছিল তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। মুহূর্তে আশাটুকু ভেঙে গিয়েছিল। তারপর থেকে অফিসে গেলেও ঠিক মতো কারোর সাথে কথা বলতাম না, খাওয়া নাওয়া ভুলেই গিয়েছিলাম। এরপর মাস দেড়েকের মধ্যে বলেন সে নাকি সেটা ঠাট্টা করে বলেছে। তোমার দুলাভাই না হলে সত্যি সেদিন ইচ্ছে মতো মারতাম সবুজ ভাইকে। এরপর শুরু হয় তোমার বাবা মাকে রাজি করানো। তাদের আমার ব্যাপারে খোঁজ নিতে নিতে 8 মাস কাটিয়ে ফেললো। ভাবা যায়? তোমার সামনেও যেতে দিতে যাচ্ছিল না, তা দূর থেকে শুধু তোমায় দেখতাম। মারুফের কথা শুনে অজান্তেই রিপ্তির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। মানুষটা আমায় এত ভালোবাসতো। আমি কি আদৌ এই ভালোবাসার যোগ্য? আপনি বা কেন এত করেছেন? আমি তো আপনার এই ভালোবাসা পাবার যোগ্য না। আমি তো আপনায় সামান্য একটা ভুল বোঝাতেই ছেড়ে চলে আসলাম। সত্যি অর্থে ভালোবাসলে কি আর ছেড়ে চলে আসতে পারতাম? সে তো আমার থেকে দূরে ছিলে বলে চলে যেতে পেরেছিলে। এবার কিভাবে পারবে? এখন তো তুমি আমার কাছেই থাকবে। চলে যেতে চাইলেও চলে যেতে দেব না, বেঁধে রেখে দেব। আর আজকালকার জেনারেশনটা এমনই, সমবয়সী ভাই বোনকে দেখলে তারা সেটাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে দেয়। সে যাই হোক, তুমি রাজি না থাকলেও সমস্যা নাই, তোমায় জোর করেই বিয়ে করব। আমার প্রেমের সাতকাহন যে তুমি হিনা অসম্পূর্ণ, সেটা পূরণের জন্য আমার তোমাকে চাই। আর তার ঊর্ধ্বে আমার মানসিক শান্তির জন্য, বুঝলে? চলো তো তুমি। আর নিজেকে খুব বড় প্রেমিকা ভাবতে যেও না। তুমি শুধু একাই ভালোবাসতে জানো না, আমিও জানি ভালোবাসতে।
তোমার মতন আমি গুমরে একা একা ডায়েরি লিখে ছবি দেখে চোখের জল নাকের জল এক করিনি। আমি জানি কিভাবে ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতে হয়। মানুষই জানে না কোথায় সে পৌঁছাতে চায়, শুধু জানে বহুদূর যেতে হবে। আর আমার তোমাকেই সঙ্গে নিয়ে যেতে হবে বহুদূর। কথাটা বলেই মারুফ রিপ্তিকে পেছন থেকে জড়িয়ে ধরে রেস্টুরেন্টে ঢুকে কানের কাছে মুখ নিয়ে মারুফ বলে, আমি দিলাম উড়িয়ে আমার অনুভূতির সব সাদা রং। তুমি বুঝে নিও কতটা কি প্রয়োজন। যতগুলো হিজল ঝরেছিল সেদিন সে শীতলে সকালে, তুমি গুনে নিও সেই হৃদয়ে তাকালে। আমাদের কখন আমাদেরই রং মিলেমিশে ভালোবাসার স্বাদ কাহন, তুমি পড়ে নিও যখন তখন। কথাটা শুনে রিপ্তি হেসে ফেলে মনে মনে বলে, সত্যি আমি ভাগ্যবতী। মেয়েদের চেয়েও ছেলেরা ভালোবাসতে জানে তার প্রিয় মানুষকে।